গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের বিগত বছরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। টার্গেট 2024, যাদের ডাব্লিউপি কেপি থেকে শুরু করে এসআই এবং আরও আদার্স যে সমস্ত এক্সাম আছে, প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু এই সেশনটি অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। তো প্রত্যেকে ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও, যারা ক্লাসে জয়েন করেছো, যাদের প্রত্যেকে এই হেল্পফুল ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, তাহলে আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ পিওকিউস, মানে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, যেটা কিনা তোমাদের পরীক্ষায় এসছে এবং আপকামিং এক্সামে তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, যারা অলরেডি দেখছো প্রত্যেকে প্রশ্নটি দেখো এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর প্রশ্ন এখানে বলছে 20 পৃষ্ঠার একটি বই, মানে একটা বইতে 20টি পৃষ্ঠা আছে, যেখানে কিনা তার মধ্যে থেকে একটি পৃষ্ঠা হারিয়ে গেছে। তাহলে বাকি পৃষ্ঠাগুলির নম্বরের সমষ্টি কত? 195। তাহলে হারিয়ে যাওয়া পৃষ্ঠার নম্বর দুটি সংখ্যা তোমাকে খুঁজে বার করতে হবে। এবার অপশনের দিকে খেয়াল রাখো, অপশন বলছে কি আমাদের 9, 10, 5, 6, 11, 12 এবং 7, 8। তাহলে একটা জিনিস আমি বলছি, খেয়াল রাখো যে আমাদের টোটাল বলেছে 20 পাতার বই, তাই তো? তাহলে আমরা কি জানি, একটা বইয়ে যদি 20 পাতা বই হয়, 20 পৃষ্ঠা, তাহলে সেখানে টোটাল মানে 20 পাতা বলতে মানে এপিট ওপিট করে 20, ঠিক আছে? তাহলে এপিট ওপিট বলতে 1+2 এভাবে আমাদের টোটাল বলেছে যে নম্বরের সমষ্টি যেহেতু, তাহলে 1, 2, 3 এভাবে আমরা 20 অবধি কাউন্ট করতে পারি। তো 1+2+ এভাবে 20 অবধি গেলে আমাদের টোটাল নাম্বার কত দিচ্ছে বলো? টোটাল নাম্বারের সমষ্টি আমরা কি বার করতে পারি? 1 থেকে শুরু হচ্ছে 20 অবধি, তাহলে আমাদের n × n+1/2, এটা প্রত্যেকে জানা উচিত, ঠিক আছে? তাহলে n মানে হচ্ছে এখানে 20, খুব ভালো করে বুঝে নাও, n মানে হচ্ছে 20, ঠিক আছে? n তম টার্ম মানে শেষ সংখ্যাটা হচ্ছে 20। তাহলে আমাদের উত্তর কি হবে? 20 × n+1 মানে 21/2, মানে 2 দিয়ে যদি 20 কাটো 10, 210, তাই তো? টোটাল আমাদের নাম্বারের সমষ্টি হচ্ছে 210। কিন্তু আমার দেখা গেছে কি একটা পেজ হারিয়ে গেছে, যার ফলে আমাদের সমষ্টি দাঁড়িয়েছে 195। বোঝা গেল? তাহলে অবশ্যই বুঝতে পারছো 210 হওয়ার কথা ছিল, এখন হয়ে গেছে কত? 195। তাহলে যে ডিজিট দুটো আমাদের মিসিং আছে, সেই দুটো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত? এখানে 5 করতে 200, 215, তাই তো? তাই বলো তো, এবার অপশনের দিকে তোমরা তাকালে বুঝতে পারবে যে কোন দুটি পৃষ্ঠা মিলে 15 দিচ্ছে, অবশ্যই 7 এবং 8, তাই তো? তাহলে যে পৃষ্ঠাটা হারিয়ে গেছে তার ডিজিট সংখ্যা এক পিঠে 7 থাকলে আর এক পিঠে থাকবে 8। ক্লিয়ার? কারণ দুটো সাম কিনা আমাদের 15 হতে হবে। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা অঙ্কগুলি সলভ করব। তাহলে প্রত্যেকে জানো যে n তম টার্ম বললে, ঠিক আছে, আমাদের সমষ্টি কি হবে? অবশ্যই n × n+1/2, মনে রাখবে। মানে 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হলে আমরা কিন্তু অবশ্যই n তম টার্ম অবধি আমরা n × n+1/2, এটা কিন্তু মনে রাখবো। 1 থেকে শুরু হচ্ছে, যে স্কোয়ার টার্ম দেয় প্রত্যেকে দেখে নাও, শিখে নাও, এগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? 4 স্কোয়ার, এবার ধরো 20 অবধি চলছে। তাহলে এখানে কি করব আমরা? দেখো, এবার তুমি যদি 1 থেকে 20 অবধি স্কোয়ার করে যোগ করতে যাও, অনেকটা সময় চলে যাবে। তাহলে এখানে আমাদের শর্টকাট ট্রিক্স কি মনে রাখবো বলো? n × n+1, ঠিক আছে? আর একটা হচ্ছে 2n+1। বোঝা গেল? n × n+1 × 2n+1/6। বোঝা গেল? এইভাবে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। আর একটা কি হতে পারে? কিউব, কিউব ফরম্যাট। 1 থেকে শুরু হচ্ছে, কিউব নাম্বারগুলো যাচ্ছে, মানে 1 এর কিউব, ঠিক আছে, 2 এর কিউব, এভাবে যাচ্ছে। একটু শিখে নাও এগুলো, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু শর্টকাট তোমার মনে না রাখলে অনেকটা কিন্তু তুমি সময় কিন্তু চলে যেতে পারে। তাহলে এখানে আমাদের 1 থেকে শুরু হচ্ছে 20 অবধি, তাই তো? তাহলে আমাদের এখানে কিউব বলেছে, তাহলে এর সূত্রটা কি হবে? শর্টকাট মনে রাখবে, n × n+1/2, মানে সে প্রথম যেটা হচ্ছিল না, এটার পুরোটার স্কোয়ার করে দেবে। বোঝা গেল? পুরোটার কি করবে? একটা স্কোয়ার করে দেবে, ব্যাস। তাহলে 3টে জিনিস আমি একসঙ্গে বলে দিলাম, যেটা কিনা তোমাদের পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, 1 থেকে শুরু হলে স্বাভাবিক সংখ্যা যদি বলে n টার্ম অবধি, তাহলে আমরা কি করতে পারি? n × n+1/2 সমষ্টি, ঠিক আছে? 1 এর স্কোয়ার থেকে শুরু হলে n তম টার্ম, আমি এখানে 20 অবধি জাস্ট এমনি একটা এক্সাম্পল নিলাম, সেখানে আমরা n × n+1 2n+1/6 করে দেবো। আর 1 এর কিউব থেকে শুরু করলে এখানে n 20 বলতে পারে, 100 বলতে পারে, যত খুশি বলতে পারে, সেখানে আমরা n এর জায়গায় সেই ভ্যালুটা পুট করব। ক্লিয়ার? n × n+1/2 পুরোটা হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব।
2 নম্বর প্রশ্নটা সিম্পলিফিকেশন প্রত্যেকে দেখো, এখানে সঠিক উত্তরই প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো কিভাবে সিরিজটি আছে। দেখো এরকম সিরিজ দেখে কিন্তু উত্তরটা করে দেওয়া যায়। সিরিজটা কি আছে 1 প্লাস, মানে অ্যাকচুয়ালি এভাবে দেখো, এই যে, ঠিক আছে, এটা ছিল, পরেরটা দেখো 1 প্লাস 1 4, মানে এরা এভাবে আছে, 1 প্লাস 1 এর 5 এভাবে যাচ্ছে, বোঝা গেল, এভাবে যাচ্ছে, কত অবধি গেল, 1 প্লাস 1/99 এবং 1/100। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে বলো অ্যাকচুয়ালি কি ঘটছে বুঝতে পারছো? প্লাস যখনই থাকবে নিশ্চয়ই 3 1 এ 4, মানে উপরে 1 করে বাড়বে। প্লাস থাকলে সুবিধা কি, তুমি জাস্ট 1 করে 4 এর উপরে 1, 5/4, এটা এলসিএম করলে এটাই তো দেবে না, যোগ করলে ভগ্নাংশের যোগ যেটা, ওসব করার দরকার নেই, জাস্ট 1 যোগ থাকলে তোমরা জাস্ট উপরে 1 বাড়িয়ে নেবে, ঠিক আছে, 5 6 যোগ 5, এভাবে সিরিজটা যাচ্ছে। কতদূর গেল, 99, মানে উপরে 100 নিচে 99, আর এখানে হলো আমার কত, 101, তাই তো, এই যে 101, মানে 101/100। এবার এই মজার জিনিসটা হচ্ছে কি, কাটাকুটি হয়ে যায়, কোনটা কোনটা কাটে দেখো কিভাবে কাটছে, এই 4 এর সঙ্গে এই 4 কাটলো, বুঝতে পারছো, এই বরাবর কাটছে, মানে এই বরাবর কোনাকুনি কাটছে, নিচের গুলো বেঁচে আছে নিশ্চয়ই, ভালো করে বুঝবে, এই বরাবর কাটছে, বুঝে গেল, এখানে নিচে কি বেঁচে আছে, 3 বেঁচে আছে, আর ওখানে দেখো এখানেও কিনা আমাদের, 1 সেকেন্ড কাটছিল কিন্তু আমাদের, সরি একটু কাটাটা ভুল হয়ে গেল, ওয়েট, এই বরাবর কাটছে তাই তো, এই বরাবর দেখানোটা আমার ভুল হয়েছে, এই বরাবর কাটছে, ঠিক আছে, ঝড় কিন্তু এই বরাবর যাচ্ছে, তাহলে অবশ্যই এই 100 100 100 উড়ে যাবে, ঠিক তো, তাহলে এখানে কিন্তু তোমার পড়ে রইলো এখানে 100, এখানে 99, তাই তো, আচ্ছা এখানে উত্তরটা কিন্তু 99, এর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের 101/3 হওয়ার কথা, তাই তো, তাই না, 101/3, 100/3 কেন হচ্ছে বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে কোনো ভুল হয়েছে, বোঝা গেল, এখানে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে হবে যে কিভাবে কাটছে, এই বরাবর কাটছিল 4 4 5 5 6 6, 100 100 কেটে গেল, তার উপর 101 101, ওকে, চলো এটা আমি ঠিক করে দিচ্ছি, এটা 101/3 হবে। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 3, প্রত্যেকে দেখো, বলা হচ্ছে কি এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য কিনেছে, একটিতে 20% লাভ করেছে আর অপরটিতে 10% ক্ষতি হয়ে গেছে, একটাতে লাভ একটাতে ক্ষতি, তাই মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, বলো, তাড়াতাড়ি বলো। দেখো এবার কেউ যদি ভাবে একটাতে 20% লাভ একটাতে 10% ক্ষতি, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের 10 থাকছে, কিন্তু 10 কিন্তু উত্তরে নেই, এটা কিন্তু করলে হবে না, আমাদের বুঝতে হবে যে প্রথমে কি হয়েছে, ক্ষতি, এই প্রথমে লাভ হয়েছে, তাহলে অবশ্যই 20% লাভ হয়েছে, পরে 10 যে ক্ষতি হলো, ঠিক আছে, এই 20 কমে গিয়ে তার উপরে 10, এখানে একটা সাকসেসিভ কাজ করছে, বোঝা গেল, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই, আরো মাইনাস করতে হবে কত, 20 গুণা 10/100, ঠিক আছে, তাহলে এখানে 10 পেলাম, আর এখান থেকে আমাদের 2 একটা থাকছে, তাই না, তাহলে 8% লাভ, অলরেডি দেখা যাচ্ছে যে 8% লাভ, ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো যে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা আসতে পারে, তখন আমরা কি করব, সাকসেসিভ ওয়েতে করব, ঠিক আছে। নেক্সট, অপশন এ সঠিক উত্তর। আচ্ছা বলা হচ্ছে কি, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে, ভালো প্রশ্ন। দেখো বলেছে প্রথম 10 ওভারে তার রান হয়ে গেছে কত, 3.2 করে, তাহলে 3.2 ইন্টু 10 করলে প্রত্যেকে বুঝতে পারছো 32 রান করে ফেলেছে, বাকি 40 ওভার, 50 ওভারে খেলা ধরো, তাহলে বাকি 40 ওভারে কত রান করতে হবে, মোট রান যাতে 282 হয়, তাহলে বুঝতে পারছো 282 রানের মধ্যে 32 তো হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, মাইনাস করে দিলে এখনো কিন্তু 250 রান তোমাকে করতে হবে, 250, তাই তো, আর ওভার কত আছে, এই রানটা করতে হবে 40 ওভারে, তাহলে প্রত্যেক ওভারে রানের গড় কত হবে, 40 দিয়ে ভাগ করে দাও, শূন্য শূন্য আউট করো, 25/4 মানেই তোমার 6 পূর্ণ, বোঝা গেল, 4 6 24 তো, আর এক বেঁচে থাকে, মানে 1/4 বলতে 2.25, 6.25, এটা হচ্ছে আমাদের রানের গড়, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের রানের গড়, অপশন এতে বসে আছে।
ঠিক আছে, অ্যাভারেজের অঙ্ক খুব সহজে করে দেওয়া যায় এগুলি। হ্যাঁ, অ্যাভারেজ অঙ্ক মুখে মুখে ডেভিয়েশন প্রসেস অ্যাপ্লাই করলে আমরা কিন্তু খুব সহজে করে দিতে পারি, সেগুলি আমি তোমাদের শেখাবো পরবর্তী ক্লাসে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। কোশ্চেন নম্বর 5, বলো। এটা তোমাদের গড়ের অঙ্ক আরেকটা, এগুলো দেখে দেখে কিন্তু হয়ে যায়, মানে অঙ্ক সলভ না করে কিন্তু তোমাদের করে দিতে পারবে, জাস্ট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। 8টি ছেলে গড় বয়স 16 বছর ছিল। আরো একজন এসছে, যার ফলে প্রত্যেকের গড় বয়স 1 বছর করে বেড়ে গেল। নতুন ছেলেটির বয়স কত? বোঝা গেল? তো এগুলো দেখো অঙ্ক কেন উইদাউট সলিউশন তুমি করে দিতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। 8টি ছেলে ছিল, 16, একটা যোগ যোগ হয়েছে যার ফলে 1 বছর বেড়ে গেছে। তাহলে এখন 8-এর জায়গায় 9 হয়ে গেছে, মানে একজন বেড়েছে, তাই তো? যার ফলে প্রত্যেকের গড় বছরও 1 করে বেড়ে গেছে। বুঝতে পারছো? তাহলে 9 জনের 9 বছর বেড়েছে। তাহলে 16 9 কত হচ্ছে বলো তো? 25। বোঝা গেল? কেন 25 হচ্ছে? যেহেতু নতুন যে ঢুকেছে তার বয়স নিশ্চয়ই 25 বছর ছিল। ক্লিয়ার কাট বুঝে নাও। এই 25 বছর হওয়ার ফলেই কিন্তু প্রত্যেকের গড় বছর 1 বছর করে বেড়েছে, মানে 8 জন এবং 9 জনের গড় বয়স 9 করে, এই 1 করে বেড়ে 9 হয়েছে। বোঝা গেল? তাহলে অবশ্যই সঠিক উত্তর আমাদের, যে নতুন যে যুক্ত হয়েছে তার বয়স ছিল কত? 25 ইয়ার্স। নতুন যে যুক্ত হয়েছে তার বয়স ছিল কত? 25 বছর। বোঝা গেল? যার ফলে প্রত্যেকের গড় 1 বছর করে বেড়েছে, না হলে কিন্তু বাড়তো না। কখনো কখনো কিন্তু এরকমও দেয় যে একজন যুক্ত হলো যার ফলে প্রত্যেকের গড় বয়স কমে গেছে। তখন তোমার নিশ্চয়ই বুঝতে হবে যে নিশ্চয়ই তখন এটা মাইনাস করতাম, যে নতুন যে যুক্ত হয়েছে সে বয়সে ছোট। মনে রাখবে, যদি গড় বয়স বাড়ে, কি বললাম? যদি বয়সটা বেড়ে যায়, বয়স যদি বাড়ে, সেক্ষেত্রে যে যুক্ত হয়েছে, নবনিযুক্ত, তার বয়স কি বেশি হবে? তার বয়স কি হবে? বেশি হবে। আর যদি গড় বয়স আর যদি গড় বয়স, এই কনসেপ্টটা তো প্রত্যেকে মাথায় রেখে দেবে। গড় বয়স যদি কমে, তাহলে নতুন যে যুক্ত হয়েছে, নবনিযুক্ত, তার বয়স কি হবে? কম ছিল। হ্যাঁ, তার বয়স কি ছিল? কম ছিল। আর যদি গড় বয়স বেড়ে যায়, যে এসছে তার বয়স বেশি ছিল। এই কনসেপ্টটা মাথায় রেখে দেবে। ঠিক আছে? তাহলে দেখবে আর কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6। বুঝতে পারছো? প্র্যাকটিস হচ্ছে, সঙ্গে তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি একদম তুমি বেসিক হও, যদি তুমি প্রথম প্রথম ক্লাস করছো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আর যারা তো রেগুলার ক্লাস করছো তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কি বলছে? একটি চেয়ার এবং একটি টেবিল মূল্য কত বলে দেয়নি, বাট অনুপাত বলেছে, একটা 3 টাকা হলে একটা ধরো 4 টাকা, 3:4 অনুপাত বলেছে। এবারে বলো, প্রত্যেকের কি বলা হচ্ছে? 25% দুটোর মূল্য বাড়িয়ে দিচ্ছে। এরও 25% বাড়ছে, এরও 25%। এর ফলে এর ফলে একটি চেয়ার এবং মূল্যের এখন বর্তমান অনুপাত কত? তাহলে এর 25% বাড়ছে, এরও 25%। একটা জিনিস খেয়াল করো, যখন 25% প্লাস করছি, ক্লিয়ার কাট বুঝবে, এরও 25% প্লাস করছি, তাহলে অ্যাকচুয়ালি মূল্যের অনুপাতটা কি হবে? ব্যাপারটা একই থাকবে। কথা বুঝতে পারছো না? মানে 25%, আচ্ছা না বুঝতে হলে দেখো, ধরো 3 টাকা ছিল তো, তাহলে এর উপর আমি কত বাড়ছি? 25%। আর চেয়ারের মূল্য ছিল 4 টাকা, ধরো তার উপর 25% বাড়াচ্ছি। তাহলে কেটে কুটে সেই রেশিওটা কিন্তু একই থাকবে। আমি কি বলছি? কেটে কুটে সেই রেশিওটা কিন্তু তোমার একই দেবে, 3:4ই দেবে, কারণ এই যেটা বাড়ছে সেটা তো কেটে যাবে। বোঝা গেল? যেটা বাড়ছে সেটা তো কেটে যাবে। হ্যাঁ কি না? ক্লিয়ার হলো? ইয়েস অর নো? ঠিক আছে, এর যেটা বাড়ছে এবং ওর যেটা বাড়ছে সেটা তো কেটে গিয়ে সে একই জিনিস থাকবে। কথা বোঝা গেল? আচ্ছা, না বুঝতে পারলে দেখো, ধরো 3 টাকা ছিল। আচ্ছা, 3-এর উপর আমাদের বেড়েছে কত? 25%। মানে একেবারে করতে পারলে ভালো, যে 3-এ 25% মানে 3-এ বাড়ছে কত? এবার বলো 25% মানে কত? প্রত্যেকে বলো। 25% মানে বাড়া, মানে 1-এ 4, মানে 4 থাকলে সেটা হয়ে যাবে 5। তাই তো? 4 থাকলে সেটা হয়ে গেল 5। আর এখানে একইভাবে 4-এর ওপর 25% মানে সেম কেস, 4 থাকলে সেটা 5 হয়ে গেল। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেল?
এই যে 4 এবং 5 কেস কোথা থেকে আসলো, এর জন্য বেসিক ক্লাস পার্সেন্টেজ তোমাদের দেখতে হবে, সেখানে আমি কিন্তু পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট, পার্ট থেকে পার্সেন্টেজ সবকিছু তোমাদের শিখিয়েছি। এই জিনিসটা তো কেটে যাবে, ক্লিয়ার? কেটে গিয়ে সেই তো একই জিনিস দাঁড়াবে 3:4। এটা আমি এতক্ষণ বলতে চাইছি যে এটা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এটা সলিউশন ছাড়াই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা, আরেকটু ডিটেলস বলে দিচ্ছি। 25% মানে হচ্ছে 1/4, 4-এ বাড়ছে 1, মানে উপরে 5 হবে, নিচে 4 হবে। ওকে, নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 7। আচ্ছা, ট্রেনের একটা অঙ্ক বলছে 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 49 কিমি পার ঘন্টা বেগে চলছে। একটা ট্রেন চলছে কত বেগে? 49 কিমি পার ঘন্টা বেগে চলছে। এই ট্রেনটা যার গতিবেগ কিনা বলেছে কত? 49 কিমি পার ঘন্টা। ধরো দুটো ট্রেন, একটা এই ট্রেন যার গতিবেগ কত? 49, আর একটা এই ট্রেন পিছন থেকে যেটা অতিক্রম করছে, এটা ধরো গতিবেগ ছিল 58। তাহলে এই ট্রেনটি যখন এই ট্রেনটাকে অতিক্রম করছে, মানে প্রথম ট্রেনকে যখন অতিক্রম করে, বলছে সামনের ট্রেনটিকে ধরার পর কতক্ষণে অতিক্রম করবে। ধরা মানে বুঝতে পারছো, এই মানে এখানে একে অতিক্রম করে চলে যাবে, বুঝলে? প্রথম ট্রেনটি মানে একই ট্র্যাকে তো চলবে না, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পাশাপাশি ট্র্যাকে চলছে, তখন একে অতিক্রম করে দেবে কতক্ষণে। তাহলে এবার কি দেখো, ব্যাপারটা অ্যাকচুয়ালি খুবই সোজা ব্যাপার। মানে এই যে 140, ঠিক আছে, এবং এখানে বলছে কত? 120, এই দুটোকে তুমি যোগ করে দাও। ঠিক তো, 140 120 হয়ে যাচ্ছে কত আমাদের? 260। এই 260 মিটার অ্যাকচুয়ালি অতিক্রম করতে হবে। কি বললাম? এই 260 মিটার অতিক্রম করতে হবে। এবার দেখো একই দিকে যদি যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কি হবে? আমি আবারও বলছি, ক্লাসটি বেসিকদের জন্য অনেক এফেক্টিভ হবে, একদম স্টেপ বাই স্টেপ আমি করে দিচ্ছি। রিলেটিভ স্পিড কি হবে? একই দিকে গেলে আমাদের 58 থেকে 49 বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে 58 থেকে 49 বাদ দিলে? অবশ্যই বুঝতে পারছো যে আমাদের 9 কিমি/আওয়ার রিলেটিভ স্পিড আসছে। এবার যেহেতু উত্তর সেকেন্ডে আছে, তাহলে তুমি বুদ্ধি করে এই 9টাকে তুমি 5/18 করে নাও। 9 দুগুণে 18, তাহলে অ্যাকচুয়ালি আমাদের মিটার পার সেকেন্ডে গতিবেগ 5/2। বোঝা গেল? তাহলে এই সেটা অতিক্রম করতে সময় কত নেবে, টাইম কতটা নেবে? অবশ্যই টাইম বুঝতে পারছো যে টাইম লাগছে আমাদের 260 বাই কত? 5/2। ক্লিয়ার? এবার তুমি 260কে 5 দিয়ে ভাগ করে দাও। 5×5 = 25, ঠিক আছে। 5 দুগুণে 10, 52, আর এখানে একটা 2 ছিল, তাহলে 52 এই 2 এর সঙ্গে গুণ হয়ে আমাদের উত্তর দেবে কত? 104 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা যাবো। কোশ্চেন নম্বর 7 হয়ে গেল আমাদের 104 সেকেন্ড। তাহলে ট্রেনের অঙ্ক এভাবে তোমাদের দিতে পারে। কখনো ট্রেনটা একই দিকে যাবে, কখনো বিপরীত দিকে যাবে, ঠিক আছে। কখনো বিপরীত অভিমুখে যেতে পারে, ওকে। কখনো একই দিকে গেল, কখনো দুজন বিপরীত অভিমুখ থেকে আসছে, এইদিকে আসছে এইদিকে আসছে। তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যায়? যোগ হয়ে যায়। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ কি হয়? আমাদের যোগ হয়। এই দুটি ক্ষেত্রেই আমাদের আপেক্ষিক গতিবেগ কি হয়? যোগ হয়। কথাটা ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু প্রত্যেকে লিখে রাখো, না বুঝতে পারলে লিখে রাখো। হুম, নেক্সট। আর এটা যদি একই দিকে যাচ্ছে, দুটোর গতিবেগ একই, ওই জন্য আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হচ্ছে। বোঝা গেল? রিলেটিভ স্পিডটা এই জন্য বিয়োগ হলো। এই কনসেপ্টটা মাথায় রাখো। কোশ্চেন নম্বর 8, প্রত্যেকে দেখো কি বলা হচ্ছে বলো তো 8-এ। কোশ্চেন নম্বর 8-এ বলা হচ্ছে একটি অর্ধগোলক, কি বলা হচ্ছে? একটি অর্ধগোলকের আয়তন বলা হচ্ছে এটা, তাহলে ব্যাসার্ধ কত? খুব ভালো একটি প্রশ্ন। আচ্ছা, অর্ধগোলক মানে বুঝতে পারছো 3Dর একটা ব্যাপার স্যাপার আছে। প্রত্যেকে বলো, 3Dর ব্যাপার স্যাপার আছে। 3D বলতে কি বুঝি আমরা? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে ডাইমেনশনটা আমরা যে 3D জগতে বাস করি সেটা বোঝাতে চাইছি। যাও, এটা আমাদের এখন লাগবে না, পরে আলোচনা করবো। মানে একটা অর্ধগোলক ধরো আমি এটা এঁকে নিলাম, এরকম একটা বাটি, উল্টানো বাটি মতো। এর কি বলেছে? এর বলা হচ্ছে কি, আয়তন বলে দিয়েছে কত? ভলিউম বলে দিয়েছে আমাদের, আয়তন বলে দিয়েছে 718 ঘন সেমি। বুঝতে পারছি? তাহলে এবার বলো, আয়তনের সূত্র কি? অর্ধগোলকের আয়তনের সূত্র কি পারবে? চটপট বলে দাও, বলো।
ভেরি গুড। তাহলে এখানে প্রত্যেকে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে, অর্ধগোলকের আয়তন না জানলে হবে না। ভলিউম ইকুইভ্যালেন্ট, পুরো গোলক বললে 4/3 হতো, অর্ধগোলক বললে 2/3 পাই আর কিউব। মনে থাকবে, এইটার ভ্যালু আমাদের বলে দিয়েছে কত, এটা আয়তনটা এটা বলে দিয়েছে। আচ্ছা, আয়তনকে আমি যদি একটু ফ্র্যাকশনে ভেঙে নিই, মানে এটাতে গুণ করে যোগ করে দাও, মানে 3 × 24 = 4, হাত থেকে 2, ঠিক আছে। 3 × 3 আর 2 = 5, 3 × 7 = 21, 2154 আর উপরে 2, মানে 2154 আর উপরে 2 হচ্ছে আমার 2156 /3। ওকে, 5 6 11, 12 দিয়ে 14, আর যাচ্ছে না, এটা এভাবে থাকবে। তাহলে দেখো 2/3, এবারে মানে r³ আমাদের r এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে 2156/3, ওদিকে 2/3, এদিকে এটা হয়ে গেল, বা 3 3 কেটে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। আর পায়ের ভ্যালুটা এদিকে আসলে আমাদের 22-এর সাথে 7/22 হয়ে গেল। এবার চুপচাপ কাটাকুটি করো, ঠিক আছে। ওরাও 10 দোকানে 20, 1 15, 7 2 14, 1 16, 8 দোকানে 16, 1078, 22 দিয়ে কাটছে, ঠিক আছে। একদম সরাসরি ওড়াবো 22 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, 5/22 তো 110, তাহলে 4/22 দিয়ে দাও, 4/22 88, আর যেটা পড়ে রইলো 9 দোকানে 18, মানে 9 যাবে, 49, ঠিক আছে। মানে r³ আমি এখানে আরেকটু ভালো করে লিখছি, অ্যাকচুয়ালি r³ ভ্যালুটা আমাদের 49 এসেছে, তো মানে 7 গুণা 7, আর একটা 7 পড়ে আছে, মানে r³ যদি এটা হয়, r এর ভ্যালু কত হবে, 7 হবে, তাই না। r³ যদি এটা হয়, r এর ভ্যালু 7, এটার পর থেকে বুঝতে পারছো যে r এর ভ্যালু যখনই 7 হয়ে গেল, আমার কি বার করতে বলেছে। আচ্ছা, এটাই তো বার করতে বলেছে, ব্যাসার্ধ, ব্যাস নয় কিন্তু, ব্যাসার্ধ বলেছে, হ্যাঁ খেয়াল রাখবে যে ব্যাসার্ধ বলেছে না ব্যাস বলেছে। ব্যাস যদি বলতো তাহলে কিন্তু হয়ে যেত এটা। প্রত্যেকেই জানো যে ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, তাই তো। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন বলছে কত বছরে 10% হারে সুদে আসল ও আসল ও সুদের অনুপাত 10:3 হবে। এবার দেখ, এই জায়গাটা খেয়াল করো যে এই পোর্শনটা কি বলেছে। এখানে কিন্তু লুকিয়ে আছে আসল এবং সুদ। এটা যদি প্রিন্সিপাল হয়, এটা হচ্ছে আমাদের সুদ, ইন্টারেস্ট। ওকে, তার এর ভ্যালু কত বলছে, 10%। পি কত বলছে, 10। আই কত বলছে, 3। ওকে, তাহলে চটপট আমরা বলে দাও যে সুদের কত বছর আর কি চেয়েছে। বছরটা আমরা প্রত্যেকে দেখি যে টাইম, বা কত বছর টি এর ভ্যালুটা আমার লাগবে। আচ্ছা, সবই তো জানি, ptr/100 করে দিলে তো হয়ে গেল, তাই না। টি ইকুইভ্যালেন্ট আমি ডাইরেক্ট করে দিচ্ছি, টাইমটা আমাদের কি হয়, 100 × I, মানে 100 × 3 ডাইরেক্ট করে দিলাম, আর নিচে 10 এবং আরেকটা 10 নেমে গেল, কারণ ptr/100 সমান সমান আমাদের সুদ, সেখান থেকে আমি ডাইরেক্ট টি এর ভ্যালুটা বার করছি, মানে যাদের এসছে 3 বছর, প্রত্যেকে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। ওকে, কোশ্চেন নম্বর 10। আচ্ছা, কাজের অঙ্ক প্রত্যেকে জানো যে এলসিএম এইচসিএফ দিয়ে করতে হয়, মানে এলসিএম প্রসেস দিয়ে আমরা করে দেবো এটা। এ এবং বি কি বলছে, এ এবং বি যথাক্রমে একত্রে কাজ করছে 30 দিন। এ এবং বি করছে কত দিনে, 30 দিনে করছে। আর বি ও সি তারা কাজটি করছে কত দিনে, 24 দিনে। আর সি এবং এ কাজটি করছে কত দিনে, 20 দিনে। তাহলে বলো এদের এলসিএম কি হবে। প্রত্যেকে বলো, এলসিএম মেথড দিয়ে আমরা যদি করবো, তাহলে প্রত্যেকে বুঝতে পারছো যে 30, 24 এবং 20 কমন যে মাল্টিপিল কাছাকাছি, সব থেকে ছোট 120 আছে, হ্যাঁ কি না। 30 4 গেল, 24 5 গেল, 20 6 গেল। তাহলে বলছে 10 দিন একত্রে কাজ করেছে, মানে টোটাল 10 দিন একত্রে কাজ করেছে, মানে। আচ্ছা, খুব ভালো করে দেখো, এখান থেকে আমরা কি পেলাম, a+b+c কিন্তু পেলাম না। আমরা এর ভিতরে কি আছে, প্রথমটা কিন্তু a+b আছে, পরেরটা b+c, পরেরটা c+c। তাহলে এখান থেকে আমরা যদি যুক্ত করে দিই, মানে 2a+b+c, এটা সমান সমান আমরা কি পেলাম, 6 4 10 5 15। ক্লিয়ার। তাহলে a+b+c মানে অ্যাকচুয়ালি এরা মিলে
7.5 ইউনিট কাজ করছে, বা 15/2 ইউনিট, 15 দিয়ে 2 দিয়ে কাটলে এটা দিচ্ছে। এবার আমাকে বলো এরা 10 দিন কাজ করেছে। এ প্লাস বি প্লাস সি যদি 10 দিনে কাজ করে, তাহলে বুঝতে পারছো 10 দিনে এ প্লাস বি প্লাস সি কতটা কাজ করবে? 7.5 ইন্টু 10, মানে 75 ইউনিট কাজ করে ফেলেছে। এই কনসেপ্টটা ক্লিয়ার তো? তারা 10 দিনে কতটা কাজ করে ফেলেছে? 75 ইউনিট কাজ করে ফেলেছে। মানে 120 মাইনাস 75 করে দাও, তাহলে পড়ে রইলো কত? 5, মানে 45 ইউনিট। বোঝা গেল? এই তো, এই কাজটা পড়ে আছে। বলছে 10 দিন কাজ করার পর বি এবং সি চলে গেল। আচ্ছা, বি এবং সি যদি চলে যায়, ভালো করে বুঝবে, টোটাল এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 7.5 ইউনিট। এটা হচ্ছে তিনজনের এফিসিয়েন্সি। বি এবং সি মানে 5 করে চলে যাচ্ছে, মানে বি এবং সি এর থেকে যদি আউট করে দাও, শুধু এ যদি বার করো, তাহলে এর এফিসিয়েন্সি কত? 7.5 থেকে বি এবং সি কত 5 বাদ দিয়ে দাও। এই 5 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলে কত? 2.5। বুঝে গেল? পড়ে থাকলে কত? 2.5। এই 2.5 মানে 2.5 ইউনিট করে যদি বাকি কাজটা করে, বলে 45 ইউনিট কাজ। ভালো করে বোঝো, 2.5 ইউনিট করে কাজ করছে, তাহলে বাকি কাজটা এর কতদিন সময় লাগবে? সিম্পল, 18 দিন লাগবে। কারণ 18 2.5 গুণ করলে আমাদের 45 চলে আসছে। 18 দুগুণে 36, আর হাফ করলে আমাদের 9। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো দেখবো। সঠিক উত্তর আমাদের অপশানে। চলো নেক্সট প্রশ্ন আমরা গেলাম, কোশ্চেন নম্বর 11। কি করবো বলো, তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তোমাদের কোনো ক্লাসে রেসপন্স নেই, ক্লাসে কেউ থাকছো না, ওই জন্য সেই জোশটা আর পাচ্ছি না, বুঝলে? সেই জোশটা হারিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে অঙ্কগুলো করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। ঠিক আছে? তোমরা এতজন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকছো, এতজন টেলিগ্রামে যুক্ত হচ্ছ, যার ফলে ক্লাসে যদি না আসো, তাহলে বুঝতে পারছো অবস্থা কি অবস্থা হচ্ছে। সিরিয়াস হও, সিরিয়াস হও। শুধু, বুঝলে, শুধু গ্রুপে থাকলাম, ক্লাস করলাম না, হ্যাঁ, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যায় যথাক্রমে 30%, মানে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, মানে ফার্স্ট নাম্বার যেটা বলেছে, সেকেন্ড নাম্বার যেটা বলা হচ্ছে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড নাম্বার, বলছে কি প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তার থেকে কত কম? 30% কম। আর এখানে বলছে 37% কম। তাই তো, মানে 63। ক্লিয়ার হলো? এবার কি বলছে শোনো, এবার বলছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। এই যে 63, 70-এর থেকে কত কম? বোঝা গেল? তাহলে অবশ্যই 7 কম। তাহলে কার উপরে? 70-এর উপর। তোমরা 7/70 মানে বুঝতেই পারছো, এটা পার্সেন্টেজ ওয়াইজ দেখলে 10% দেবে, মানে এখান থেকে তুমি তো 7/70 কেটে 10 পেলে, আর ওখানে একটা 100 ছিল, মানে 100/10 মানে 10%। আশা করি ক্লিয়ার। বোঝা গেল? অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো। যে একটি আয়তাকার মাঠের কর্ণ বলেছে কত? 50 মিটার। যে আয়তাকার মাঠ, প্রত্যেকে জানো যে এরকম একটা আয়তাকার মাঠ আছে, যার কর্ণ কত বলছে? 50 মিটার। লিখে দাও 50। একটি বাহু বলছে 48। ধরো একটি বাহু হচ্ছে 48, তাহলে অপর বাহুটা আমার বার করা অবশ্যই দরকার, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছি, এটা তো সমকোণ 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। এই যে সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা দেখো একটা রেশিও দেখতে পাচ্ছি পরিষ্কার। আমি এখানে যদি কাটি, মানে আমি জাস্ট বলার চেষ্টা করছি যে 50কে যদি কাটি 2 দিয়ে, 25 পাচ্ছি। কালকে জিআই ক্লাসটা যারা করেছো, এরকম একটা আমি রিজনিং দিয়েছিলাম, আশা করি বুঝতে পারছো। 24, 25 হলে এখানে কত হবে? 7 হবে। রেশিওটা এইভাবে যায়, ট্রিপলেট যেটা, তাহলে 7-এর ডাবল কত? 14। বুঝতে পারছি? তাহলে এখানে যদি 50 48 থাকে, তাহলে আরেকটা বাহু অবশ্যই আমার কত হতে হবে? 14 হতে হবে। কত? একই না? এই রেশিও থেকে পেয়ে গেলাম, কোনো ক্যালকুলেশন লাগবে না যদি তোমার এই রেশিওটা জানা থাকে। হ্যাঁ, কারণ 24-এর স্কোয়ার এবং 7-এর স্কোয়ার মিলে 25-এর স্কোয়ার দেয়। বোঝা গেল? এখান থেকে আমরা কি পেলাম? একটা বাহু 48 আর একটা বাহু 14। ঠিক আছে, এটা ক্ষেত্রফল হলো। আয়তকার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং প্রতি বর্গমিটারে 24 টাকা করে তোমার খরচ হচ্ছে। এটা করে দিলে তোমার কিন্তু উত্তরটা হয়ে গেল। কথা বোঝা গেল? যারা বুঝতে পারবে আরেকবার বলছি, বুঝে নাও যে এখানে ব্যাপারটা কি ঘটছে। এখানে ব্যাপারটা ঘটেছে কি, আমি ডাইরেক্ট এই করে করলাম, বুঝতে পারছি, এই রেশিও থেকে যদি তুমি বুঝতে পারো, এই রেশিও থেকে তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে। এবার ইউনিট ডিজিট 4 4 8, মানে আমি 4টা মানে এইভাবে করছি, 4 16 4 4 16, 16 ইন্টু 8, মানে ইউনিট ডিজিট 8ই আসছে। তো অনেকগুলো আছে, তাহলে তোমাকে একটু চেক করে নিতে হবে। এখানে কিন্তু
অনেকগুলো যেহেতু আছে, তুমি প্রথমত গুণটা করবে 40 20, মানে এই জায়গাটা এই দুটোর মধ্যে তো হবেই। দেখো একদম গায়ে গায়ে এক অপশন দিয়েছে, ওই জন্য আমরা বুঝতে পারছি না যে কি হতে পারে। ঠিক আছে, 128 এবং এই দুটোর মধ্যে হবে, এই দুটো এলিমিনেট করে দাও। ঠিক আছে, 16 হচ্ছে, গায়ে গায়ে দিয়ে যাবো না, এর মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে চলো 48 14 এবং 24, 48 14 এবং 24 ডাইরেক্ট করবো। 8 14 2 থাকলো এখানে, আর 4 14 56, আর 12 67, 672, তার সঙ্গে কত গেল আমাদের 24। একদম ডিরেক্ট গুণ করছি, এই গুণগুলো তোমাদের প্র্যাকটিস করলে তোমরা একেবারে করতে পারবে। ঠিক আছে, তাহলে এবার 672-এ তুমি ডাইরেক্ট তুমি যদি 24 গুণ করে দাও, তাহলে বুঝতেই পারছো 24 দোকানে 48-এর 8 হাতে থেকে 4। ঠিক আছে, 7 24 গেল, এখানে 2 একটা আসলো, আর এখান থেকে তোমার গেল 24 24 যোগ করে দাও, তাহলে তোমাদের 100 160 61 161। ঠিক আছে, এটা কাদের কাছে এসে 16,128। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু হলো না, অপশন বি যাদের এসে প্রত্যেকের রাইট এসে অপশন বি। তাহলে গুণ ভাগ এই নিয়ে আমি তোমাদের একটা ট্রিক্স দেবো যে কিভাবে তাড়াতাড়ি গুণ টুন করবে। ঠিক আছে, ট্রিক্স আমার কাছে প্রচুর আছে, শুধু একটু সময়ের অপেক্ষা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ক্লাসগুলি, বেশি বেশি করে শেয়ার করতে থাকো, তাহলে কিনা তোমরা সবকিছু আমি তোমাদের শিখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে, কিভাবে তোমরা চাকরি পরীক্ষার প্রস্তুতি করতে পারবে সেই মন্ত্র কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো। রেগুলার এর জন্য ক্লাসে আসতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এটা ছিল তাদের ক্ষেত্রফল, 24 টাকা করে খরচা হয়েছে, তাহলে এত টাকা টোটাল খরচা হবে। নেক্সট প্রশ্ন, সুমন এবং প্রিয়া বলছে তারা কাজ করছে, সুমন এবং প্রিয়া কাজে গেছে, সুমন এবং প্রিয়া কিভাবে কাজ করছে, 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় কাজ করছে। 8 এবং 12-র এলসিএম কত, 24, 3 8 24, 12 2 24। এবার যদি সুমন সকাল 9টায় কাজ শুরু করলো, সুমন সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে, ভালো কথা। এবার সুমন কাজ শুরু করলো, প্রথম সুমন 3 মিনিট কাজ করবে, তাহলে কি বলেছিলাম প্রথম কাজটাকে আমি বাদ দিয়ে রাখবো, এটাই নিয়ম। তাহলে 24 থেকে 3 বাদ দিলে 21 ইউনিট কাজ পড়ে থাকে। এই 21 ইউনিটের মধ্যে ভালো করে বুঝবে, সুমন 3 ইউনিট কাজ করছে। এই 3টা কেন বাদ রেখেছি জানো, শেষে গিয়ে সুমন আরো 3 মিনিট কাজ করবে ওই জন্য। সুমন প্রথম ঘন্টায় 3 মিনিট কাজ করছে, আর প্রিয়া এসে পরের ঘন্টায় কত ইউনিট কাজ করছে, 2 ইউনিট। তাহলে দুজন মিলে 2 ঘন্টায় 5 ইউনিট কাজ করছে, খুব ভালো করে বুঝবে। 2 ঘন্টায় দুজন মিলে কি করছে, 2 ঘন্টায় 3 আর 2 5 ইউনিট কাজ করছে, তাই তো। আমার যেতে হবে কত, 21-এ। তাহলে বলতো 2 ঘন্টায় 5 ইউনিট, মানে 5 ইউনিট কাজ করতে 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার টোটাল 21, তো মানে 20 ইউনিট বার করো তুমি। বুঝতে পারছি, মানে এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে 20 ইউনিট হয়ে গেল। ঠিক আছে, 20 ইউনিট হয়ে গেল। অ্যান্ড তারপরে এদিকেও কিন্তু আমাদের টোটাল 2 গুণ 4 মানে 8 ঘন্টা আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। কি বললাম, এদিকেও কিন্তু আমাদের 2 গুণ 4 8 ঘন্টা কাজ কিন্তু হয়ে যাবে। বোঝা গেল, কারণ এই 2-এরও কিন্তু 4 গুণা হবে। 20 ইউনিট কাজ করতে 8 ঘন্টা লেগে গেছে। এরপরে কি আসবে, সুমন আসবে। সুমন গিয়ে এই যে 3 ইউনিট ফাঁকা রেখেছিলাম, সুমন গিয়ে পরের ইউনিটে সুমন আবার গিয়ে সুমন গিয়ে কি করবে, 3 ইউনিট কাজ করে দেবে। তাহলে এদিকে সুমন গিয়ে আরো 8 একে 9, 9 ঘন্টায় মানে টোটাল 23 ইউনিট কাজ করছে। কত ইউনিট, 23 ইউনিট কাজ করছে 9 ঘন্টায়। তাহলে বলো 23 ইউনিট 9 ঘন্টা যদি কাজ করে, এরপরে কি আসবে, প্রিয়া আসবে। প্রিয়া কিন্তু 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করে, ভালো করে বুঝবে। আর কিন্তু 1 ইউনিট কাজ বাকি আছে, তাহলে এই 1 ইউনিট কাজ প্রিয়া করতে, বুঝলে, 1 ইউনিট কাজ প্রিয়া করতে প্রিয়ার নিশ্চয়ই 1/2 এই সময় লাগবে। মানে আমি বলতে চাইছি প্রিয়ার 30 মিনিট সময় লাগবে। অল ওভার সময় আমার লেগেছে কত, 9 ঘন্টার দিকে 30 মিনিট, তাই তো। টোটাল টাইম কত লেগেছে, টোটাল টাইম লেগেছে আমার 9.5 আওয়ার। ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো যে 9.5 আওয়ার যদি সময় লাগে, তাহলে এবার শুরু করেছিল কাজ কটা থেকে, 9টা থেকে। বুঝে গেল, সকাল 9টা থেকে। তার 9 9 18 মানে
সন্ধে হয়ে যাবে 6টা 6:30, 9টা থেকে তুমি আরো 9.5 ঘন্টা পরে গিয়ে দেখবে তোমার কিন্তু এই গল্পটা ঘটে গেছে, মানে 6:30 বেজে গেছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নের জন্য বলছি 480 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে 20% লাভ করতে গেলে কত টাকা বিক্রি করতে হবে? তো সিম্পল একটা প্রশ্ন, প্রত্যেকে জানো এটা, যে কি করতে হয়, 100কে আমরা কি করি, 100 থেকে 20% লস খেয়ে গেছে মানে 80, যেটা সেটা বিক্রি করেছে আমাদের কত, 480-তে। এবার বলছে আমাদের 20% লাভের ক্ষেত্রে মানে 120টাকে তোমার বার করতে হবে, তাহলে 120 মানে কত, বলো 8-এর কত গুণ, 6 গুণা, তাহলে এখানে 12 6 গুণ করো, 6 12 72, 720 তোমার বার করলে উত্তর, রাইট অ্যান্সার। 20% লাভ করতে গেলে তোমাকে 720 টাকা বেচতে হবে। মনে রাখবে এটা হচ্ছে সিপি, অলওয়েজ আমাদের সিপি কত, এটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস। ওকে, নেক্সট প্রশ্ন। tan 80 tan 10, ভালো করে বুঝবে, tan 80 tan 10। এবার দেখো বলা হচ্ছে কি, সাইন স্কোয়ার 70 এবং কস স্কোয়ার 70 সমান সমান কত। এবার বলো tan থিটা এবং tan থিটা, মানে tan 80 এবং tan 10, এটা বুঝতেই পারছো যে একটাকে আমি যদি tan 80 দেখি, এটাকে আমি cot 80 তে নিয়ে যেতে পারি, কারণ tan থিটা এবং cot থিটা পূরক কোণে থাকে, tan এর 10-এর যা মান cot 80 তাই মান দেবে। বোঝা গেল? মানে tan 90 মাইনাস থিটা, 90 থেকে 10 বাদ দাও, দেখো 80 চলে আসছে, মানে tan থিটাকে cot থিটা রূপান্তর করলে 90 মাইনাস থিটা করতে হয়। তাহলে এটা হয়ে গেল। আর সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আমাদের প্রত্যেকে জানা উচিত যেটা 1। বোঝা গেল যে সাইন স্কোয়ার 70 আর কস স্কোয়ার 70, এখান থেকে একটা 1 দেবে, এখান থেকে একটা 1, এখানে একটা 1, তাহলে 1 প্লাস 1 কত, 2, 1 প্লাস 1 কত, 2। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এটা। এর জন্য যারা জানো না, আমার বেসিক ত্রিকোণমিতির ক্লাস দেওয়া আছে, বেসিক ক্লাস ত্রিকোণমিতি, প্রত্যেকে ওই ক্লাসটি দেখে নেবে, ত্রিকোণমিতি, তাহলে দেখবার কোনো সমস্যা নেই। সেখানে আমি কিন্তু তোমাদের একদম প্রথম থেকে অভেদ থেকে শুরু করে ত্রিকোণমিতির যে সাইন কসের ব্যাপারগুলো, কোণানুপাত, সাইন থেকে শুরু করে ট্যান অবধি সমস্ত কোণের মান বলেছি। হ্যাঁ, সমস্ত কোণের মান নির্ণয় বলে দিয়েছি। ঠিক আছে, সাইন থেকে শুরু করে ট্যান অবধি সমস্ত কোণের মান বলে দিয়েছি। আর কি বলেছিলাম, আর আর কি কি বলেছি আমি এখানে, এখনো কিন্তু আমি এখানে পূরক কোণের কনসেপ্টটা বলেছিলাম। কি বলেছিলাম তোমাদের, পূরক কোণের কনসেপ্টটা কিন্তু আমি বলেছি। ঠিক আছে, পূরক কোণের ধারণা সব কিন্তু আমি দিয়েছি, পূরক কোণ কি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, সবকিছু কিন্তু আমি বলেছি। তোমরা দয়া করে ওই ক্লাসটি একবার দেখে নেবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ত্রিকোণমিতি কিন্তু বেসিক তোমাকে জানতেই হবে, বেসিক ত্রিকোণমিতি তোমাকে কিন্তু জানতেই হবে। ঠিক আছে, বেসিক ত্রিকোণমিতি ছাড়া কিন্তু তোমার হবে না। বেসিক ত্রিকোণমিতি, বেসিক জ্যামিতি, বেসিক তোমার অ্যালজেব্রা সবকিছু কিন্তু শিখতে হবে। শুধু পাটিগণিত দিয়ে কিন্তু এখন আর কাজ চলবে না। পাটিগণিতের পার্টটা বেশি আসে, বাট তাই বলে বেসিক জিনিসটা তোমাকে ভুলে গেলে চলবে? চলবে না। বুঝতে পারছি? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 16 কি বলছে, এক ব্যক্তি ব্যাংক থেকে কিছু টাকা ভাঙালো। কত টাকা? 14,000 টাকার একটা চেক ভাঙালো। কত টাকা? 14,000 টাকা। ভালো করে বুঝবে, এই যে 14,000 টাকার মধ্যে তিনি কিছু টাকা 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। মোট সংখ্যা কত? 60। তিনি কতগুলি 500 টাকার নোট পান? চটপট বলো দেখি, তিনি কতগুলি 500 টাকার নোট পান? আচ্ছা, 14,000 টাকার মধ্যে একটু তুমি যদি ভালো করে চোখটা বড় বড় করে দেখো, যে টোটাল 60 কিন্তু নোট কিন্তু 60টা আছে, এবং টাকা ছিল 500 টাকা এবং 100 টাকা। অপশন ওয়াইজ যদি দেখি, এখানে ঘুম পাচ্ছে, চলো 50 গুণ 20, মানে এখানে আমাদের অবশ্যই, সরি, 520টা যদি 500 টাকার নোট থাকে, অপশন দিয়ে আমি তাড়াতাড়ি করার জন্য বলছি, 10,000 টাকা হয়ে গেল। বলো, তা 20টা যদি 500 টাকার নোট থাকে, অবশ্যই আমার 40টা ছিল আমার 10 টাকার নোট, 100 টাকার নোট 40টা ছিল। 40 গুণ 100 কত হচ্ছে? 4,000। তো এই যে 4,000 আর এখানে 10,000 মিলে 14,000 দিল, একই না? 14,000 দিল তো, কোনো সমস্যা নেই, 14,000 দিয়ে দিল। তাহলে আলটিমেট কথাটা বুঝতে পারছো?
তোমার যে ব্যাপারটা ঘটলো অ্যাকচুয়ালি, তাহলে 500 টাকার নোট কতগুলো ছিল? রাইট অ্যান্সার 20টি হবে। না বুঝতে পারলে যে টোটাল যে নোটটা ছিল, যে টোটাল 60টা ধরে নাও কিছু একটা সংখ্যা, তার মধ্যে থেকে বাকিটা এটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, বোঝা গেল যে এক্স সংখ্যক যদি 500 টাকা থাকে তার ভ্যালু হচ্ছে এটা, আর এই সংখ্যক যদি 100 টাকা থাকে তার ভ্যালু এইটা। টোটাল ভ্যালু তুমি 14,000-এ নিয়ে যাও, সেখান থেকে এক্স এর ভ্যালু বার করবে, দেখবে 20 দেবে। ঠিক আছে, দেখবে 20 পাবে। বুঝে গেল? এভাবে যেভাবে খুশি তুমি করো, রাইট অ্যান্সার তোমার 20। একটু কমন সেন্স কাজে লাগালে এগুলো কিন্তু উইদাউট সলিউশন মুখে মুখে কিন্তু হয়ে যায়। 100 টাকার নোট বলে 40টা। কোশ্চেন নম্বর 17 বলা হচ্ছে এই যে সংখ্যাটি কত? 26244, এই সংখ্যাটিকে কি বলা হচ্ছে? কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে? ভালো প্রশ্ন। কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে? তাহলে দেখো, আমি প্রথম 2 দিয়ে মানলাম, 2 এককে 2, 3 দুগুণে 6, 2 এককে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 1 11, 5 দুগুণে 10, 1 12, 6 দুগুণে 12। এবার দেখো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দাও, 3 দুয়ে 6, 3 একে 3, 2 26, 3 আটা 24, 3 সাতে 21। আবার 3 দিয়ে দাও, 3 সাতে 21, 3 দুগুণে 6, 3 9 27। খুব ভালো করে দেখো, এবার তোমাদের আমি যেটা বলবো 729। আচ্ছা, না বুঝতে পারলে এখানে কিন্তু আমাদের, এটা কিন্তু 9 এর কিউব। খুব ভালো করে দেখো, এটা কিন্তু আমাদের 9 এর কিউব। এই জিনিসটা যারা কিউব নাম্বার মুখস্থ করবে তাদের কিন্তু দেখেই কিন্তু তারা ভাঙবে না, তারা এখানেই ছেড়ে দেবে। এটা তো 9 এর কিউব। তাহলে এটাকে কিউব করতে গেলে কি লাগবে? দুটো করে 3 আছে, একটা 3 লাগবে। আর দুটো করে 2 আছে, তাহলে একটা 2 লাগবে, হ্যাঁ কি না? তাহলে 3 আর 2 মিলে কত হবে? 6। কত হবে? 6। এই 6টা কিন্তু তোমার গুণ করতে হবে। কি বললাম? কত গুণ করতে হবে? 6 কিন্তু গুণ করতে হবে। রাইট অ্যান্সার এটা। বোঝা গেল? এই 6 দিয়ে গুণ করলে কিন্তু সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর 18, বলা হচ্ছে সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের এত হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত? ভালো প্রশ্ন। দেখো, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এই তিনটের গড় উষ্ণতা কত? 37° বলা হয়েছে। তাহলে বলো টোটাল কত হচ্ছে? আমি ডাইরেক্ট টোটাল করে দিলাম যে 37 গুণা 3, 3 7 21, এক হাতে থেকে 2, 3 থেকে 9 আর 2 111। এবার দেখো, বলা হচ্ছে কি এই তিনটে হলো, এবার বলছে মঙ্গল থেকে বৃহস্পতি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, সেটার গড় উষ্ণতা কত? 34 গুণা 3, 3 4 12, 3 1, 102। তাহলে দেখো এই যে ব্যাপারটা ঘটে গেছে এখানে, যে খুব ভালো করে দেখবে ব্যাপারটা হচ্ছে, মিডিলে দেখো কি আছে বলো তো? মিডিলে দেখো যেগুলো, সেগুলো কেটে দাও। এই টুইসডে টুইসডে কেটে গেল, ওয়েডনেসডে ওয়েডনেসডে কেটে গেল, মাইনাস করলে তো কাটবেই না। আর এখানে মাইনাস করলে কি কাটবে বুঝতেই পারছো, যেখান থেকে 9 ডিগ্রি পাবে একটা, 9 যেহেতু আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? মানডে এবং থার্সডে, এদের ডিফারেন্স কত? 9। ক্লিয়ার? বুঝে নাও, এদের ডিফারেন্স কত? 9। তাহলে সোমবার এবং বৃহস্পতিবারের ডিফারেন্স কত ছিল? 9। তাহলে বলো সোমবারের, এবার বলেছে যদি বৃহস্পতিবার উষ্ণতা সোমবারের 4/5 হয়, ক্লিয়ার কাট বুঝবে। বলেছে সোমবারের উষ্ণতা বৃহস্পতিবারের 4/5, মানে মানডে এবং থার্সডে। থার্সডে যদি 5 হয়, মানডে হবে 4। এই কথাটা বুঝতে পারছো? এই কথাটা বুঝতে পারছো? থার্সডে যদি 5 হয়, মানডে কত হবে? 4। এটা হচ্ছে তাদের রিলেশন। এবার ক্লিয়ার কাট বুঝে তাদের মধ্যে ডিফারেন্স কত? বলো, তাদের মধ্যে ডিফারেন্স কত? 9, তাই তো? মানডে থেকে, আচ্ছা ভুল বললাম, এটা একটু, এটা একটু ভুল হলো, মানে জাস্ট ঘুরে যাবে। এটা যদি আমাদের 5 হয়, এটা হবে 4। বোঝা গেল এবার? এটা যদি 5 হয়, এটা হবে 4। বলেছে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের 4/5। ঠিক আছে, এবার তাহলে সে একই ব্যাপার, গ্যাপ কত? 1। এই 1 মানে কিন্তু আমাদের বলে দিয়েছে কত? 9, তাই না? এদের মধ্যে ডিফারেন্স কত বলেছে? 9। তাহলে ভালো করে বুঝে নাও, তাহলে অবশ্যই যে বৃহস্পতিবার
সেই বৃহস্পতিবার উষ্ণতা কত হবে? ক্লিয়ার বুঝে নাও। বৃহস্পতিবার 4 ইউনিট মানে 4×9 = 36। বুঝতে পারছি? বলতো মঙ্গলবারের উষ্ণতা কত, সোমবারের উষ্ণতা কত, তাহলে সোমবারের উষ্ণতা হতো 5×9 = 45। ক্লিয়ার? বোঝা গেল? ইয়েস অর নো? তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের আজকে 36 ডিগ্রি। এভাবে আমরা সোজা করে অঙ্কটা করে নেব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চল। আচ্ছা, এক ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করছে, যদি 7% অধিক লাভে বিক্রি করতো, মানে 9 এবং 7 টোটাল হলো 16, তাই তো? এই ব্যাপারটা প্রত্যেকে জানো যে 16 মানেই বলেছে এখানে 750 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো। তাহলে ক্রয় মূল্য 100 কত? বলো 100 কত হবে? এটা 16 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দাও, যা হবে তাই। কাটাকুটি হচ্ছে, 4 দিয়ে মারো, 4×25। আচ্ছা, 4 দিয়ে এটা যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে, মানে 2 এখানে থাকছে আমাদের কত? 3×2=6, 1×15, 7×2=14, 1×10, 5×10, 375 × 25/2। এবার তুমি বুঝতে পারছো যেখানে ফ্র্যাকশানে একটা গল্প চলে আসছে, তাই তো? ফ্র্যাকশানে একটা গল্প চলে আসছে। তো একটা মাত্র ফ্র্যাকশন তোমার আছে, যারা বুঝতে পেরে গেছো যে এটাই কিন্তু উত্তর হওয়ার চান্স প্রবল। এবার তবু তোমরা দেখে নেবে। হ্যাঁ, আমি এটাই রাইট অ্যান্সার করে দিচ্ছি, আমার মনে হচ্ছে এটাই হবে। তবু তোমরা চেক করে দেখে নেবে সঠিক উত্তর কি আসছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। কনসেপ্ট বুঝতে পারছো? এই 16 ডিফারেন্স 9 এবং 7, 16 কোথা থেকে গেলো? একদিকে ক্ষতি ছিল 9, এই 9টাকে টপকে তোমাকে যেতে হচ্ছে কোথায়? 7% প্রফিট। তাহলে এদের মধ্যে যে যাত্রাপথ, টোটাল ডিস্টেন্স কতটা? বুঝতে পারছো যে 7 থেকে -9 বাদ দিলে আলটিমেট তোমার 16 হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স বা গ্যাপ, এই জন্য 16টা আসছে। এটা বুঝতে হবে, কনসেপচুয়াল ব্যাপার। চলো 20 নম্বর প্রশ্ন, পিতা পুত্র একটা প্রশ্ন, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি করে দাও। প্রশ্নে বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে যে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। ভালো করে বুঝবে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের অনুপাতে এত। পিতার বর্তমান বয়স কত? খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, বলছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। এবার পিতা পুত্রের বয়স অনুপাত বর্তমানে কত? 4:1। পিতার বর্তমান বয়স কত? দেখো, এটা রেশিও দিয়ে করতে পারো, যে রেশিও দিয়ে যদি না বুঝতে পারো তখন তোমার একটা সিম্পল প্রসেসে বলে দিই যে একটা ফাদার বলেছে, একটা সান বলেছে। এই 10 বছর আগে বাবার বয়সটা 10 বছর আগে পুত্রের বয়সে কত গুণ ছিল? 10 গুণ। ঠিক আছে, এটা এর কত গুণ ছিল? 10 গুণ। ভালো করে বুঝো। বর্তমান যদি বলে তাহলে অ্যাকচুয়ালি এফ প্লাস বর্তমানে যে ব্যাপারটা বলেছে, 10 বছর আগে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ? 4 এবং 1। তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো, f -10 + 10 করে দিলে হয়ে গেল, তাহলে এখানে 10s। এক সেকেন্ড। আচ্ছা, এটা অন্যভাবে করা যায় কি? এটাই করবে। আচ্ছা, এটা দেখো, এটা তোমরা এভাবে যেটা বলছিলাম ওটা করলে হবে, বাট এখানে দেখো এটা সোজা প্রসেস বলে দিয়েছে, সেটা করলে তোমাদের বেটার হবে, এক্সামের সময় এটাই করবে। দেখো, 4:1, মানে পিতার বয়স 4 গুণ হলে পুত্রের বয়স 1 গুণ হবে। এবার তুমি অপশনের দিকে চেয়ে দেখো, যে একটা মাত্র অপশন কিন্তু তোমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, যেটা কিনা আবার এখানে 10 বছর আগে কিন্তু 10 গুণ বলেছে। ভালো করে বুঝবে। তাহলে তুমি অন্যগুলো নিয়ে হবে না কেন, আমি বলে দিচ্ছি ক্লিয়ার কাট, যে এখানে যদি 4, যদি আমার বাবা যদি 60 হয়, ক্লিয়ার বুঝবে, তাহলে এক পুত্র কত হবে? 15 হবে বর্তমান। ভালো করে বুঝে নাও। এবার 10 বছর পিছিয়ে যাও, তাহলে কত হচ্ছে? 50। এর 10 বছর পিছিয়ে যাও, কত হচ্ছে? 5। তাহলে এর কত গুণ? 10 গুণ। এসছে বাবার বয়স, এসছে পুত্রের বয়সের 10 গুণ। তাহলে সব কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই পিতার বয়স 60 বছর।
বোঝা গেল? পিতা কত? 60 বছর। এটা করতে পারো, আর যদি বুঝতে না পারো যেটা বলছিলাম সেটা করে করতে পারো, যে এখন এক্স ধরে যেটা তোমার প্রত্যেক করো, যে 4 ইউনিট এবং পিতা যদি আমাদের 4 ইউনিট হয়, সান হবে 1 ইউনিট, মানে এক্স হবে। ঠিক আছে, এবার 10 বছর আগে চলে যাও, দুটোর 10 বছর আগে চলে গেলাম। তখন কি না, বাবা যদি 10 হয়, ছেলে হবে 1 গুণ। 10 গুণ বলেছে যেহেতু, এটা হবে রেশিও। কোনাকুনি গুণ করে তোমরা এটা করতে পারো, নো প্রবলেম, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদিকে নিয়ে গেলে অবশ্যই বুঝতে পারছো যে 6x থাকবে, আর এটা ওদিকে নিয়ে গেলে আমাদের থাকছে কত? 90। এক্স এর ভ্যালু কত হচ্ছে? 15 এসছে, এক্স 15 এসছে, যেটা বলছিলাম। তাহলে বাবা কত? এই যে এটা হচ্ছে ফাদার, এফ, এটা হচ্ছে সান। বোঝা গেল? তাহলে অবশ্যই বুঝতে পারছো বাবা কত ছিল? 4 গুণ। পিতা কত ছিল? 4 গুণ। পিতা 4 × 15, 60। এটা করতে পারো, কোনো সমস্যা নেই। পুত্র কত? 15 বছর। ঠিক আছে, হোপফুলি প্রত্যেকে বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। তো চলো, এভাবে ক্লাসে এসো রেগুলার, তোমাদের সঙ্গে ক্লাস হবে। আর একটা আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, এটা এইচডব্লিউ হবে। ঠিক আছে, এটা এইচডব্লিউ করে দাও। 20 তো এক্ষুনি করালাম তোমাদের, তাই তো? এটা তোমাদের এইচডব্লিউ থাক। প্রত্যেকে অবশ্যই তোমরা বাড়ি থেকে এটা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টটা চেক করে নেবো যে কার কত এলো। ঠিক আছে, চলো, হোপফুলি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাঁ, জিআই ক্লাস হবে, প্রত্যেকে জিআই ক্লাসে জয়েন করে যাও। এভাবে তোমরা রেগুলার কিন্তু ক্লাসে এসো। ওকে, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ যারা এতক্ষণ জয়েন করেছিলে। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝখানে, যাতে প্রত্যেকে হেল্পফুল ক্লাসে জয়েন হতে পারে। তোমাদের কিন্তু একাধারে ম্যাথ, জিআই, জিকে সমস্ত ক্লাস কিন্তু একে একে আপলোড হচ্ছে। অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখো এবং বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করো।